দর্শক, আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাংলার মেলা। প্যারিসের ঐতিহ্যবাহী রিপাবলিক চত্বরে মেলার আয়োজন করে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী। মেলায় বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য নিয়ে হাজির হন দোকানিরা। ছিল সাংস্কৃতিক আয়োজনও। বাংলাদেশিদের পাশাপাশি এতে অংশ নেয় ফ্রান্সের স্থানীয় বাসিন্দারাও। ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। নাচগান, শোভাযাত্রা আর জমকালো সাংস্কৃতিক আয়োজনে ফ্রান্সের প্যারিসে উদযাপিত হয় বাংলার মেলা। নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এই আয়োজন করে আসছে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী সংগঠন। নানা রকম বাংলাদেশি পণ্য ও বৈচিত্র্যময় খাবারের পসরা সাজিয়ে বসে দোকানিরা। বাংলাদেশিদের পাশাপাশি প্যারিসের স্থানীয়দের পদচারণায় মুখরিত হয় মেলা প্রাঙ্গণ। মেলা উপলক্ষে ছিল বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। বাংলাদেশি কৃষ্টি কালচার ওনারা প্রতি বছরই তুলে ধরেন এই স্বরলিপি অনুষ্ঠানের মাধ্যমে। তো আমরা আশা রাখবো ওনাদের কাছে, ওনারা যাতে প্রতি বছর এভাবে অনুষ্ঠানগুলো আয়োজন করে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলাদেশের সংস্কৃতি আমরা বিভিন্ন দেশে লালন করি, পালন করি। বাংলাদেশের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে আমরা জাগ্রত করে তুলি, যাতে আমাদের সেই প্রাচীনতম আদি যুগের আমাদের সংস্কৃতি বাংলাদেশ থেকে আমরা হারিয়ে না যাই। অনেকদিন পর বাঙালি মেলা আসলাম, তাই ভালো লাগলো। সবাই এখানে অনেকদিন পর একসাথে দেখা হইলো, আর অনেক দোকান টোকান বসছে, বাঙালি খাবার, অনেক ভালো লাগছে মেলাটা। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাকিল সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা ক্রিকেট বোর্ডের সদস্য ফাতেমা খাতুন, এমা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রীবাস দেবনাথ সহ আরো বহু অতিথি। বৈশাখ আসলে আমাদের প্রাণের উৎসব, আমাদের চেতনা, এই শিকড়ের সাথে সংযোজিত এক অনন্য উপায়। স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। পৃথিবীব্যাপী সব মানুষ জানে যে প্যারিস হলো ভালোবাসা, সৌন্দর্য, সংস্কৃতি, এবং প্যারিস হলো স্বপ্নের দেশ। আর এটাতে আমি কখনো আসিনি, এই প্রথম এসেছি। এসে মনে হলো এই কথাটা একটু ভুল না, আসলে পুরাটা একটা স্বপ্নের মতো দেশ। মেলায় নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনাজ জাহান মুন্নি সহ বিভিন্ন স্থানীয় শিল্পীরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। লেবাননে আয়োজিত হয়েছে বিশেষ বৈঠক। দেশটিতে বাংলাদেশের শ্রম খাত সংক্রান্ত কার্যকরী পদক্ষেপ নিতে আলোচনার আয়োজন করা হয়। বৃহস্পতিবার লেবাননের শ্রমমন্ত্রী ডক্টর মোহাম্মদ হায়দারের সাথে সাক্ষাৎ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহীন এবং দূতাবাসের প্রতিনিধি দল। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, লেবাননের অনিয়মিত বাংলাদেশি কর্মীদের অবস্থান নিষ্পত্তি, নিয়োগ নিয়ন্ত্রণ এবং কর্মীদের অধিকার বিষয়ে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির আলোচনা হয়। দুপক্ষের কর্মক্ষেত্র বাড়াতে একটি যৌথ কমিটি গঠনের বিষয়ে ইতিবাচক আলোচনা হয় এই বৈঠকে। যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উদযাপন। ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান মিস গুলনেহার খান, পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ এবং নজরুলের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব এমদাদ তালুকদার MBE এবং কবি মুজিবুল হক মনি। আলোচনায় আরও উপস্থিত ছিলেন আমিনুল হক জিলু, সাদ চৌধুরী, ময়নুল হক, আহবাব হোসেন সহ অনেকে। দ্বিতীয় পর্বে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংস্কৃতিক আহ্বায়ক ফখরুল আম্বিয়ার পরিচালনায় আবৃত্তি এবং গান পরিবেশন করেন মাহফুজুর রহমান, ধনঞ্জয় পাল, হাফসা ইসলাম, সালমা বেগম সহ আরও অনেকে। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNPর 5 মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নাসিম, সোলাই, নাদিম, দাখিল মাহমুদ, রিয়াদ এই 5টি মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা মোশাররফ হোসেন বাগমার, প্রধান সমন্বয়কারী হারুনুর রশিদ। বক্তব্য রাখেন মোহাম্মদ শামীম, ইউসুফ পাটোয়ারি এবং দয়াল চৌধুরী সহ আরও অনেকেই। 1 বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 33 গুণ, যার বড় অংশই অবৈধভাবে উপার্জিত।
জুলাই গণ অভ্যুত্থানের সময়ে অর্থের বেশিরভাগ পাচার হয়েছে মনে করেন অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা। দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে পাচারের তথ্য জানা এবং অর্থ ফিরিয়ে আনার সুযোগ আছে বলেও মত তাদের। বলছেন অবৈধ উপার্জনের উৎস বন্ধ করতে হবে। অবৈধ উপার্জন গচ্ছিত রাখার নিরাপদ স্থান হিসেবে পরিচিত সুইজারল্যান্ড। দেশটির ব্যাংকগুলো আমানতকারীদের তথ্য গোপন রাখার নিশ্চয়তা দিয়ে থাকে, যে কারণে সুইস ব্যাংকে পৃথিবীর অন্য দেশের ন্যায় বাংলাদেশিরাও টাকা জমা করে থাকে। সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ 58,95,00,000 সুইস ফ্রা, টাকার অঙ্কে যার পরিমাণ 8,500 কোটির উপরে। এক বছর আগেও এর পরিমাণ ছিল মাত্র 264 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, ছাত্র জনতার গণ আন্দোলনের সময় অনেকে অর্থ পাচার করে জমা করেছে সুইস ব্যাংকে, যে কারণে হঠাৎ বেড়েছে আমানতের পরিমাণ। বছরে এমনি কিছু টাকা পয়সা ট্রান্সফার হয়, আবার 24-এর আন্দোলনের ফলে লোকজন যারা নাকি এই সমস্ত লন্ডারিং করে, তাই না, মানে যারা নাকি টাকা পয়সা পাচার করার সাথে জড়িত, তারাও আসলে ভীত হয়েই হয়তো বা টাকা পয়সা সব ট্রান্সফার করে দিচ্ছে। 2024-এ বিশেষ করে যখন নাকি ছাত্র গণ আন্দোলন শুরু হয়, তখন অনেকেই টাকা পাচার করেছেন এবং দ্রুততার সাথে পাচার করতে হয়েছে। সেইটা রিয়েল এস্টেট কিনে পাচার করাটা তখন সম্ভব হয়নি, তখন এটাকে ক্যাশ ট্রান্সফার করতে হয়েছে এবং সুইস ব্যাংকে গেছে। পাচার করা অর্থ উদ্ধারে সুইজারল্যান্ডের সাথে দ্বিপাক্ষিক চুক্তির পরামর্শ বিশ্লেষকদের। এর মাধ্যমে পাচারকারীদের সম্পর্কেও তথ্য জানা সম্ভব বলেও মনে করেন তারা। এখন তো দেশ হিসাবে আছে, বিস্তারিত যে পরিসংখ্যান সেটা সুইস গভর্নমেন্টের সাথে দ্বিপাক্ষিক চুক্তি এবং সমঝোতার মাধ্যমে তারা এটা পেতে পারেন এবং তখন আইডেন্টিফাই করতে পারেন যে কোনটা বৈধ কোনটা অবৈধ না। আর একটা বড় অংশই অবৈধ অর্থ পাচারের সাথে জড়িত, আমাদেরকে সে ধরনের পদক্ষেপে যেতে হবে। তাদের সাথে আমাদের চুক্তি থাকে যে ব্যাংকিং ইনফরমেশনগুলো ওরা ডিসক্লোজ করবে, তাই না, তাহলে তো এটা শুধু সরকার খালি ইনফরমেশনগুলো পাবে তা না, এগুলোকে বৈধ পথে গেল না অবৈধ পথে গেল সেটাও বের করতে পারে। দুর্নীতি, ব্যাংক লুটপাট এবং অবৈধভাবে উপার্জিত অর্থ ছাড়াও আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালেও অর্থ পাচার হয়ে থাকে। তাই পাচার ঠেকাতে এসব উৎস বন্ধে মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এই উৎসকে আমাদের বন্ধ করতে হবে। সুতরাং সুশাসন, জবাবদিহিতা, স্পষ্টতা যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, যেটা এখন আমরা চেষ্টা করছি, তাহলে এটা বন্ধ হবে। কিন্তু পুরনো যেটা নেওয়া হয়েছে সেটাও আনার ব্যবস্থা করতে হবে। অর্থ পাচার কমিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থার মধ্যেও সমন্বয় থাকা জরুরি বলেও মনে করেন অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা। ইনফরমেশনগুলো আদান প্রদানের সুযোগ আছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আবারও ইরানে ইসরায়েল প্রসঙ্গ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর আরও এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি তুলল ইসরায়েল। শনিবার সকালে এক বিবৃতিতে এই তথ্য জানায় IDF। তারা বলে যে শুক্রবার হত্যা করা হয়েছে আমিনপুর জুডাকি নামের এই ড্রোন বিশেষজ্ঞকে। তিনি ছিলেন IRGC এয়ারফোর্সের 2য় UAV ব্রিগেডের প্রধান। তারা আরও জানায়, আহভাজ অঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন হামলা নেতৃত্ব দেন শীর্ষ এই কমান্ডার। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এক সপ্তাহ আগে কমান্ডার তাহের পোরকে হত্যার পর IRGC হেডকোয়ার্টারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন জুডাকি। ইরানের সাথে লড়াইয়ে সহায়তা করায় মার্কিন সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। আকাশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাথে বৈঠকে কথা জানান ইসরায়েল কাদস। গেল শুক্রবার ইরানে হামলা চালায় ইসরায়েল, যার পাল্টা জবাবে মিসাইল ছোড়ে তেহরান। এরপর থেকেই চলছে পাল্টাপাল্টি লড়াই। চলমান সংঘাতে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মিত্র হিসেবে এই ধরনের পদক্ষেপ নেয় মার্কিন সামরিক বাহিনীকে ধন্যবাদ জানান ইসরায়েল কাদস। পুরো পৃথিবী অবাক হয়ে দেখছে ইসরায়েল কিভাবে হামলা করার পাশাপাশি পাল্টা হামলাও প্রতিরোধ করছে। আমাদের কাছে এছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই। ইসরায়েলকে সমর্থন ও সুরক্ষা দেওয়ার জন্য মার্কিন সেনাদের অসংখ্য ধন্যবাদ। জেতার জন্যই খেলেছে বাংলাদেশ, বৃষ্টি ভেস্তে দিয়েছে পরিকল্পনা। গল টেস্ট শেষে এমনটাই বললেন নাজমুল শান্ত। পেসারদের কাছ থেকে প্রত্যাশা ছিল আরেকটু বেশি। ট্রল সমালোচনা হবেই, তবে সেটা গঠনমূলক হওয়া উচিত মনে করেন টাইগার অধিনায়ক।
12 বছর পর গলে আবারও ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। সকালে ভালো শুরুর পরেও খুব একটা দ্রুত রান তোলায় মনোযোগী ছিলেন না দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। দিন শেষে শ্রীলঙ্কা 4 উইকেট হারানোয় কিছুটা আক্ষেপ রয়েছে কিনা অধিনায়কের কাছে ছিল এমন প্রশ্ন। বৃষ্টি বাগড়া দিয়েছে এমন যুক্তি দেখিয়েছেন অধিনায়ক। আমরা এমন একটা পজিশনে যেতে যাচ্ছিলাম যেখান থেকে আসলে ম্যাচটা হারার সম্ভাবনা কম এবং আমরা জেতার পসিবিলিটিসটাই বেশি হয়, বাট মাঝখানে বৃষ্টিটা আসলে প্ল্যানটা একটু পরিবর্তন করে দিয়েছে আমাদের। বাট আমার মনে হয় যে ওভারঅল এই পুরা ম্যাচটা আমরা জেতার জন্যই সবসময় চিন্তা ছিল। সকাল থেকেই আরেকটু অ্যাটাকিং খেলা যেত কিনা, আমরা ওই অবস্থাতে তখনও পর্যন্ত ছিলাম না। আমরা আসলে উইকেটটা কিরকম বিহেভ করে, ওই 1 ঘন্টা আমরা একটু সময় নিয়েছি। আমরা যদি ওই পুরো লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতাম তাহলে হয়তো সিনারিওটা ডিফারেন্ট হতো। ব্যাটারদের পাশাপাশি স্পিনাররা দুটি ছড়িয়েছেন প্রথম টেস্টে, তবে পেসারদের কাছ থেকে আরেকটু ভালো পারফরমেন্স প্রত্যাশা করেছিলেন টাইগার অধিনায়ক। যদিও মানছেন উইকেটটাও ছিল না অনুকূলে। আমার মনে হয় যে হ্যাঁ অবশ্যই ঘাটতি তো ছিল। আমার মনে হয় পেস বোলারে আরেকটু বেটার বোলিং আমরা করতে পারতাম, স্পেশালি যখন আমরা বোলিং করেছি ফার্স্ট ইনিংসে। ওই জায়গায় আমরা যদি পেস বোলার আরেকটু বেটার বোলিং করতে পারতাম, বাট হ্যাঁ অবশ্যই কন্ডিশনটা খুব একটা তাদের ফেভারে ছিল না। সো একটা ম্যাচ খুব ভালো হয়নি, বাট আমার মনে হয় নেক্সট ম্যাচে তাদের যদি আবার অপরচুনিটি আসে কামব্যাক করবে। ড্র হলেও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন 2 সেঞ্চুরি করা নাজমুল শান্ত। ট্রল, সমালোচনা আর অধিনায়কত্ব ইস্যু ছাপিয়ে এমন অনবদ্য পারফরমেন্সে উচ্ছ্বসিত টাইগার অধিনায়ক। তবে খারাপ করলে গঠনমূলক সমালোচনা করার কথা বললেন নাজমুল শান্ত। কে আমাকে নিয়ে অনেক ভালো কথা বললো বা অনেক বেশি খারাপ কথা বললো, খুব বেশি ওইদিকে ফোকাস না করে আমি চেষ্টা করি যে আসলে কিভাবে আমি প্রতিদিন ভালো করতে পারি। কোনোদিন হয়, কোনোদিন হয় না, এই খেলাটাই এমন। বাট অ্যাপ্রিসিয়েশন যার যার ব্যক্তিগত ব্যাপার, এই জায়গায় আসলে আমার কোনো বাড়তি কোনো চাওয়া নেই এবং আমি কোনো এক্সপেকটেশন রাখি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, গল, শ্রীলঙ্কা। শেষ করব ফুটবলের খবর দিয়ে। অ্যাস্টন ভিলা ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ জয়ীকে পেতে 40 মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি দিতে হবে রেড ডেভিলের। আরও বড় চ্যালেঞ্জের জন্য অ্যাস্টন ভিলা ছাড়তে চান মার্টিনেজ। আর ম্যানচেস্টার ইউনাইটেডও আছে নতুন গোলরক্ষকের খোঁজে। 2-2 4 মিলতে যাচ্ছে। মার্টিনেজও নতুন ক্লাব হিসেবে বেছে নিতে চান রেড ডেভিলদের। আর ম্যানিউ কোচ রুবেন আমোরিমও নাকি সম্মতি দিয়েছেন এমিকে দলে নিতে। গোলপোস্টের নিচে গোলরক্ষকের দক্ষতার পাশাপাশি দলকে নিয়ে মার্টিনেজের লড়াই করার মানসিকতা মুগ্ধ করেছে আমোরিমকে। ইউরোপের আরও একাধিক ক্লাব মার্টিনেজকে পেতে চাইলেও আর্জেন্টাইনের প্রথম পছন্দ ম্যানিউ। দর্শকের সাথে শেষ করছি প্রবাসে বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।